এবং সাধারণত পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কৃষকরা গতানুগতিকভাবে কৃষিকাজ করে থাকে। যখন ধান চাষ করে সবাই ধান চাষ করে, আর যখন কবি চাষ করে সবাই কবি চাষ করে, এবং টমেটো তো টমেটো। এর জন্য মার্কেটে কোনো একটা সিজন ভিত্তিক ফসলের দাম থাকে না, তবে আমরা সচরাচর বাজারে গিয়ে দেখেছি মশলা ফসলের দাম সব সময় থাকে। তো আজকে আমি মশলা ফসল জিরা চাষের A to Z আলোচনা করবো। আপনারা যদি জিরা চাষে আগ্রহী হন তবে অনেক লাভবান হতে পারবেন। আজকের এই ভিডিওতে জিরা চাষের A to Z আলোচনা করা হয়েছে, মানে কিভাবে জিরা অঙ্কুরোদ্গমন করবেন, জিরা কিভাবে জমিতে বপন করবেন, জমির পরিস্থিতি, কতটা সার প্রয়োগ করবেন, তারপর কিভাবে তার অন্তর পরিচর্যা করবেন, শেষে কত ফলন হতে পারে বিঘা প্রতি, সেসব নিয়ে এই ভিডিওতে জিরা চাষের A to Z আলোচনা করা হয়েছে। জিরা আমাদের প্রতিদিন ব্যবহারের একটি সুগন্ধি সুস্বাদু মশলা উপাদান। এটি মিশর, সিরিয়া, ইরান, তুরস্ক, ভারত, মরক্কো, চায়না, দক্ষিণ রাশিয়া, ইন্দোনেশিয়া ও জাপানে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। বিশ্বের মোট উৎপাদনের 70% এর অধিক জিরা ভারতের গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশে চাষ হয়। তো আজকে আমি জিরা চাষের A to Z আলোচনা করব। তো প্রথমেই আসি আবহাওয়া ও জলবায়ু নিয়ে। জিরা প্রধানত গ্রীষ্ম ও উপগ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলের খরা সহিষ্ণু ফসল, মানে দিনের তাপমাত্রা বেশি ও রাতের তাপমাত্রা কম হলে জিরা উৎপাদনের জন্য সহায়ক হয়। অঙ্কুরোদ্গমের জন্য উপযোগী তাপমাত্রা হলো 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে কম হলে অঙ্কুরোদ ব্যাহত হয়। গাছের দৈহিক বৃদ্ধির জন্য তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। আপেক্ষিক আর্দ্রতা 60 থেকে 65% হলে রোগের আক্রমণ কম হয়, তবে আর্দ্রতা 80% বা এর বেশি হলে রোগের আক্রমণ বেড়ে যায়। জিরা চাষাবাদের জন্য 3-4 মাস কুয়াশামুক্ত বৃষ্টিপাতবিহীন শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। তার মানে জিরা আপনি শীতকালে চাষ করতে পারবেন, মানে যে সময় সরিষা চাষ করে আপনি সেই সময় জমিতে জিরা চাষ করতে পারবেন। গবেষণার তথ্য মতে জিরা চাষের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে। জিরা সাধারণত 100 থেকে 110 দিন পর্যন্ত জমিতে থাকে। আসুন এবার মাটি নির্বাচন নিয়ে আলোচনা করি। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি হতে বেলে দোআঁশ মাটি জিরা চাষের জন্য উপযোগী। মাটির pH 6.5 থেকে 7.5 থাকা বাঞ্ছনীয়। অধিক ক্ষারীয় ও অম্লীয় মাটিতে জিরা উৎপাদন ব্যাহত হয়। ফসলটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না। পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকা জরুরি। রোদুজ্জ্বল ও উঁচু থেকে মাঝারি উঁচু জমি জিরা চাষের জন্য উপযোগী। এবার আসি জমি তৈরি নিয়ে। জিরা চাষের জন্য নির্বাচিত জমির মাটি ঝুরঝুরে হতে হবে, নতুবা অঙ্কুরোদ্গম ব্যাহত হতে পারে। জমির প্রকারভেদে 3 থেকে 4টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। জমি থেকে আগাছা ও পূর্ববর্তী ফসলের আবর্জনা সরিয়ে ফেলতে হয়। পানি সেচ ও নিষ্কাশনের সুবিধার জন্য জমির মাটি ভালোভাবে সমান করে নিতে হবে। বপনের সময় ও পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে এর বিভিন্ন সময়ে চাষ করা হয়। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ হতে তৃতীয় সপ্তাহ পর্যন্ত জিরা বপনের উপযুক্ত সময়। বীজ ছিটিয়ে বা সারিতে বপন করা যায়। ছিটিয়ে বপন করলে অন্তঃপরিচর্যার সমস্যা হওয়ায় রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তবে সারিতে বপন করলে এই সমস্যা হয় না। বীজ বপনের জন্য 2 সারি বিশিষ্ট বেড তৈরি করলে রোগের প্রাদুর্ভাব কম হয় ও ফলন বৃদ্ধি পায়। সারি থেকে সারির দূরত্ব 25 থেকে 30 সেমি ও গাছ থেকে গাছের দূরত্ব 8 থেকে 10 সেমি থাকতে হবে। তাই ছিটিয়ে বপন করলে হেক্টর প্রতি 10 থেকে 12 কেজি ও সারিতে বপন করলে 8 থেকে 9 কেজি বীজের প্রয়োজন হয়। শোধন করে বীজ বপন করলে বীজ বাহিত অনেক রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম প্রোভ্যাক্স 200 মিশিয়ে 10 থেকে 12 মিনিট ছায়ায় রেখে দিতে হবে। এরপর 1 থেকে 1.5 সেমি মাটির গভীরে বীজ বপন করে ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। অঙ্কুরোদ্গম জিরা চাষে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর জিরার ফলন নির্ভরশীল। জিরার বীজের অঙ্কুরোদ্গমের জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হয়। চাষের জন্য নির্বাচিত জিরা বীজ প্রথমে রোদ্রে 2-4 ঘন্টা শুকিয়ে নিতে হবে, অতঃপর ছায়ায় রেখে ঠান্ডা করতে হবে। ঠান্ডাকৃত বীজকে 8 থেকে 16 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে উঠিয়ে ভিজানো বীজ 48 ঘন্টা আর্দ্র চটের বস্তায় বায়ুরোধী অবস্থায় রাখতে হবে। পরে বীজ বপনের পূর্বে বাঁশের কাঠি দ্বারা 1 থেকে 1.5 সেমি গভীর নালা করে উক্ত বীজ বপন করতে হবে। বীজ বপনের পর সামান্য ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বীজ বপনের 1 দিন পর হতে জমিতে হালকা সেচ দিতে হবে, যাতে সমস্ত জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে। এই পদ্ধতি ব্যবহার করলে 3-4 দিনের মধ্যে বীজের অঙ্কুরোদ শুরু হয়। বীজ গজানোর পর কাটুই পোকার প্রাদুর্ভাব দেখা দিলে সন্ধ্যার পূর্বে প্রতি লিটার পানির সাথে 1 মিলি ক্যারেট বা ডার্সবান মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে ভালোভাবে স্প্রে করতে হবে।
জিরা চাষের জন্য ঠিক কত পরিমাণ জমিতে কত পরিমাণ সারের প্রয়োজন এবং কি কি সারের প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন। সেচ চাষের সময় সমস্ত জৈব সার টিএসপি, এমওপি, বরিক অ্যাসিড ও জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। বপনের 30 থেকে 60 দিন পর 2 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময় জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা থাকা আবশ্যক। অন্যান্য প্রচলিত মশলা ফসলের তুলনায় জিরার সেচ ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে আলাদা। অন্য সকল ফসলে যে পরিমাণে এবং পদ্ধতিতে সেচ দেওয়া হয় তা জিরার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ জিরা খুব অল্প পরিমাণে পানি সংগ্রহ করে, অর্থাৎ ফসল ফলনের জন্য খুব অল্প পরিমাণে পানির প্রয়োজন হয়। জমিতে সেচ দেওয়ার দরকার হলে নালায় হালকাভাবে সেচ দিতে হবে। ফসলের বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলনের জন্য সম্পূর্ণ জীবনকালে 3-4টি হালকা সেচের প্রয়োজন, তবে কখনোই সেচ দেওয়ার পর জমিতে অতিরিক্ত পানি আটকে রাখা যাবে না। বীজে দ্রুত অঙ্কুরোদ্গম, বৃদ্ধি, ফল ধারণ, আশানুরূপ ফলনের জন্য যথাক্রমে বপনের 1 দিন পর গাছের গোড়ায় 25 থেকে 30, 55 থেকে 60 এবং 75 থেকে 80 দিন পর মাটির আর্দ্রতা বুঝে বেডের নালায় হালকা সেচ দিতে হবে। তবে ফুল আসা শুরুর পর জমিতে সেচের ব্যাপারে আরও সাবধান হতে হবে, কারণ এ সময় জমিতে আর্দ্রতা বেশি হলে গোড়া পচা বা ঢলে পড়া ব্লাইট রোগের আক্রমণের প্রাদুর্ভাব দেখা যায়। এমনকি এই রোগের কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। জিরা চাষের জন্য আগাছার আক্রমণ একটি বড় সমস্যা। সময় মতো আগাছা দমন করতে না পারলে ফলন কমে যেতে পারে। বীজ বপনের পর থেকে ফসল তোলা পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে সাধারণত 3-4 বার নিড়ানি দিতে হবে। গাছের বয়স 20 থেকে 25, 50 থেকে 55 এবং 70 থেকে 75 দিন হলে নিড়ানি দিতে হয়। আগাছা দমনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ এই সময় গাছের শিকড়ে আঘাত লাগলে ঢলে পড়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবার সেচ প্রয়োগের পর জমির উপরিভাগের আস্তরণ ভেঙে দিতে হবে। এবার আসি চারা পাতলাকরণ নিয়ে আলোচনা করি। জিরার রোগবালাই দমন ও কাঙ্ক্ষিত ফলনের জন্য চারা পাতলাকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। গাছের ঘনত্ব বেশি হলে রোগের আক্রমণ বৃদ্ধি পাবে ও কম হলে ফলন কমে যাবে, তাই সঠিক সময়ে সঠিকভাবে ঠিক দূরত্বে বজায় রেখে 2-4 বারে চারা পাতলা করে দিতে হবে। চারা পাতলা করার সময় পাশের চারার শিকড় আঘাতপ্রাপ্ত হলে চারা মারা যেতে পারে, সেই দিকেও ধ্যান রাখতে হবে। চারা পাতলাকরণের সময় আপনি পাশের চারাটিকে কেঁচি দিয়ে কেটে দিতে পারেন, তবে আপনার চারার শিকড়ে কোনো অসুবিধা হবে না। ফসলে ফুল আসার সময় জমিতে মাঝে মাঝে জিরা সাদৃশ্য জেরি নামক এক প্রকার আগাছা দেখতে পাওয়া যায়, যা তুলে ফেলে দিতে হবে। এছাড়া অন্য ফসল মিশ্রিত থাকলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। বেড পদ্ধতিতে জিরা চাষ করা হলে গাছের বয়স 30 থেকে 35 দিন, অর্থাৎ ফুল আসার সময় গাছের গোড়ায় অল্প পরিমাণে মাটি তুলে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে গাছের গোড়ার প্রয়োজনের অতিরিক্ত মাটি তুলে দিলে গাছের মূল পচে যেতে পারে। চারা পর্যায়ে 25 থেকে 30 দিন হতে 65 দিন বয়স পর্যন্ত জিরা ঢলে পড়া নামক অর্থাৎ উইল্ট নামক রোগে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। গাছের বৃদ্ধির সকল পর্যায়ে এই রোগ দেখা যেতে পারে, কিন্তু চারা অবস্থায় এই রোগ প্রকোপ বেশি। প্রাথমিকভাবে চারার উচ্চতা 2.5 থেকে 5 সেমি ও বয়স 25 থেকে 30 দিন হলে রোগের আক্রমণ শুরু হয়। এই রোগ হলে গাছ ঢলে পড়ে। বয়স্ক গাছে আক্রমণ হলে প্রথমে পুরাতন পাতা হলুদ হয়, পরে কচি পাতার রোগের লক্ষণ প্রকাশ পায়। হঠাৎ করে গাছ ঢলে পড়ে। এ সময় গাছ টান দিলে সহজেই মাটি থেকে উঠে আসে। গাছের মূল শিকড়ে পচন লক্ষ্য করা যায়। অনেক সময় গাছের মূলের মাটির ওপরের অংশ তুলার মতো সাদাটে দেখা যায়। তো এই রোগকে দমনের জন্য প্রথমত আপনাকে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, আর জমিতে বারবার একই ফসল চাষ না করে প্রত্যেকবার আলাদা আলাদা ফসল চাষ করতে হবে। বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম প্রোভ্যাক্স 200 মিশিয়ে শোধন করতে হবে। বীজ বপনের সময় হেক্টর প্রতি 500 কেজি জৈব সারের সাথে 5 কেজি টেল ভিত্তিক বায়ো কন্ট্রোল এজেন্টস মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। সারিতে বীজ বপনের ক্ষেত্রে বপনের পূর্বে প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম কার্বন ডিজম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে বিকেলবেলা প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক 10-12 দিন পর পর 2-3 বার গাছের গোড়ায় মাটিতে স্প্রে করতে হবে। এছাড়াও জিরার আল্টারনারিয়া ব্লাইট রোগ দেখা যায়। আল্টারনারিয়া ব্লাইট রোগ ফুল আসার পূর্ব হতে ফসল সংগ্রহ পর্যন্ত যে কোনো সময় হতে পারে। সাধারণত 35 থেকে 45 দিন বয়সে প্রথম আক্রমণ শুরু হয়ে 55 থেকে 70 দিন বয়স হলে রোগের প্রভাব প্রকট আকার ধারণ করতে পারে। সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে না পারলে আলুর লেট ব্লাইটের ন্যায় ফসল শতভাগ নষ্ট হতে পারে। ওয়াল্টারনারিয়া রোগের লক্ষণগুলি হলো: প্রথমে পাতায় ও কচি ডগায় পচন ধরে, আক্রান্ত অংশে ভেজা ভেজা অবস্থা পরিলক্ষিত হয়, পরে ডগা, শাখা প্রশাখা ও কাণ্ডে এই রোগের বিস্তার ঘটে। রোগের প্রকটতা
বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত স্থান কালো হতে থাকে। সমস্ত ফসল আগুনে পোড়ার মতো ঝলসে কালো বর্ণ ধারণ করে। এই রোগ দমনের জন্য সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। জমিতে শস্যাবর্তন অনুসরণ করতে হবে। বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম প্রোভ্যাক্স 200 মিশিয়ে শোধন করতে হবে। প্রতি লিটার পানির সাথে 10 গ্রাম ট্যাল্ক ভিত্তিক বায়ো কন্ট্রোল এজেন্টস মিশিয়ে সমস্ত গাছে 12 থেকে 15 দিন পর 4-5 বার স্প্রে করতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে প্রতি লিটার পানির সাথে 1 মিলি এজোক্সিট্রোবিন ও ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে বিকেল বেলা 7-8 দিন পর পর সমস্ত গাছে 2 বার স্প্রে করতে হবে। পরবর্তী 55 থেকে 65 দিন বয়সে পুনরায় রোগের লক্ষণ দেখা দিলে প্রতি লিটার পানির সাথে 1 মিলি এজোক্সিট্রোবিন ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে বিকেলে 7-8 দিন পর পর সমস্ত গাছে 2-3 বার স্প্রে করতে হবে। জিরা চাষের ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ ততটা লক্ষ্য করা যায় না, তবে মাঝে মাঝে এফিড বা জাব পোকার আক্রমণ দেখা যায়। এফিড বা জব পোকার আক্রমণ হলে প্রতি লিটার পানির সাথে 0.5 মিলি গেইন ইমিটাপটিডো ইমপিএল মিশিয়ে 10-12 দিন পর পর বিকেলবেলা 1 থেকে 2 বার স্প্রে করতে হবে। আপনি যদি জিরা চাষ করেন তো জিরার পরাগায়নের সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। জিরা একটি পরপরাগায়িত মশলা জাতীয় ফসল। জিরার পরাগায়ন প্রধানত মৌমাছি দ্বারা সংঘটিত হয়। জিরার ফুল 50 দিন বয়স থেকে শুরু করে 85 দিন বয়স পর্যন্ত প্রস্ফুটিত হয়। এই দীর্ঘ সময় ধরে মৌমাছি দ্বারা জিরার পরাগায়ন সংঘটিত হয়। পরাগায়নের এই সময় যদি পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক স্প্রে করা হয় তাহলে পরাগায়ন ব্যাহত হবে, এমনকি ফুল হতে বীজ গঠন নাও হতে পারে। পরাগায়নের জন্য সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। বীজ বপনের 100 থেকে 110 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ফসলের রং 75 থেকে 80% হলুদ, অর্থাৎ বীজের রং খড়ের মতো। বীজগুলো হালকা ধূসর বাদামি বর্ণের ও বীজ হাতে নিয়ে চাপ দিলে দুটি অংশ আলাদা হলে ফসল সংগ্রহ করতে হবে। মূলসহ গাছ সংগ্রহ বা মাটির খুব নিকট হতে কেটে সংগ্রহ করা যেতে পারে। প্রখর রোদে 2-3 দিন শুকিয়ে আলাদা করে আঁটি বেঁধে কাঠের উপর আঘাত করলে সহজেই বীজ থেকে বিচি সরানো যায়। পরবর্তীতে বীজগুলো পরিষ্কার করে 8 থেকে 9% আর্দ্রতা আসা পর্যন্ত রোদে শুকাতে হবে। এরপর বীজ বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যেতে পারে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি জিরা চাষ করা যায় তাহলে হেক্টর প্রতি 550 থেকে 650 কেজি ফলন পাওয়া যায়, মানে বিঘা প্রতি 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টাল পর্যন্ত জিরার ফলন হতে পারে। তো এই ছিল আজকের জিরা প্রতিবেদন, জিরা চাষে A to Z। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং